তোমার নামে 3-4টা মামলা হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, দাঙ্গাবাজের মামলা। তাহের জামিনের তো মন খারাপ, সে খালি কান্না করতেছে, খালি কাঁদতেছে। মজার ব্যাপার হলো, আমি এখন পর্যন্ত আমাকে অনেকেই এই বিষয়ে সাক্ষাৎকার নিতে চেয়েছে, কাউকে বলিনি, আজকে মনে হয় প্রথম আপনাদের এখানে বললাম। আপনার সাথে দেখা করার জন্য কত ইচ্ছা ছিল আমার, আল্লাহ এই জেলখানায় আপনার লগে দেখা করাইলো আমার। রুমটা একদম ছোট একটা কনজাস্টেড রুম, বিদ্রোহী কবি কাজী নজরুলের অনুসারী। রিসিভ করার পর আমাকে বলতে লাগলো যে আমি এডিসি নাজমুল বলছি, তোমার আশেপাশে আমার ফোর্স আছে, তুমি যদি না আসো আমার ফোর্স কিন্তু তোমাকে তুলে নিয়ে আসবে। কেনই বা আপনি সিদ্ধান্ত নিলেন, বা আপনাকেই কেন সবাই চয়েস করলো যে ইনভেস্টটা তার হোক? সর্বশেষ আমাদের সুরকেন্দ্র ছিল, সুরকেন্দ্রে আমাদের অনেকগুলো পার্টনার ছিল। কোন যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা থেকে কলরবের সাথে হলিটিউন নামে আরো একটা প্রতিষ্ঠান যুক্ত করার চিন্তা আসলো? তাদের সাউন্ড শুনতে কি আরাম, ভালো লাগে, কিন্তু আমাদের সাউন্ডগুলো কেমন ক্যাস 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 করে। এরপরে হচ্ছে হলিটিউন যাত্রার শুরুটা কেমন ছিল? কন্টেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন সবকিছু কি একাই হস্তক্ষেপ করতেন? ব্যবসায়িক পেশায় কোন কোন বিজনেসের সাথে সম্পৃক্ত আছে? 90 দশকে রঙিন টিভি আসছে, মানে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্টার ভিউয়ের আজকের একটি বিশেষ এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। বিশেষ প্রতি এপিসোডে বলি, কিন্তু আজকে আসলে একটু বিশেষ। আজকে আমাদের এপিসোডে হাজির হয়েছেন যাকে নিয়ে অনেক মানুষের স্বপ্ন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সফল একজন সংগঠক, সফল একজন ব্যক্তি, আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ, প্রিয় মানুষ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক এবং হলিটিউন রেকর্ডসের সম্মানিত সিইও, আমাদের প্রিয় বড় ভাই মোহাম্মদ বদরুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, আছি ভালো, এবং একটা খুব ফুরফুরা মেজাজে আছি। আলহামদুলিল্লাহ। স্টার ভিউ এসছেন, অনেক অনেক শুকরিয়া, আপনাকে সময় দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। ভাইয়া তাহলে প্রশ্নে যাই, যেহেতু শুরু করুন। প্রশ্নেরই প্রোগ্রাম। প্রথম প্রশ্ন হচ্ছে, কিভাবে ইসলামী সঙ্গীতের সাথে সম্পৃক্ত হলেন? এটা একটু যদি আমি আগে থেকে বা এর সাথে প্রাসঙ্গিক কিছু কথা আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হলো আমি 90 দশকের প্রজন্ম, আমরা 90 দশকে জন্ম নেওয়া লোক। 90 দশক এমন একটা দশক, সেটা হলো বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসে একটা গোল্ডেন টাইম। এই সময়কার মানুষজন পৃথিবীর একদম স্লোলি পৃথিবী যখন চলতো সেটাও দেখছে, আবার পৃথিবী এখন দৌড়ায়, ফাস্টলি চলে সেটাও দেখেছে। আপনারা যদি একটু বোঝাই তাহলে বুঝবেন। আমি ছোট সময়, এমন একটা সময় ছিল যে কারেন্ট, ইলেকট্রিসিটি, হ্যাঁ, এই যে আজকে এত আলোকিত ইলেকট্রিসিটি বিষয়টা কি, এটা একটা সময় আমরা বুঝি নাই। যেহেতু ছোট সময়ের একটা সময় আমি গ্রামে ছিলাম, সেহেতু আমরা ওই সময়কে আমাদের এলাকায় ইলেকট্রিসিটি ছিল না। তখন আমরা সোলার, এটাও আরো অনেক পরে আসছে, মানে একদম শুরুর দিকে না, আমরা বলা যায় যে 2000 সালের দিকে আমরা সোলার পেয়েছি। এর আগে মানুষ কপি, তারপরে হারিকেন, এগুলো দিয়ে চলাচল করত। বিভিন্ন টর্চ লাইট ছিল, তারপরে মোমবাতি ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে মানুষ জীবনযাপন করত। এবং আপনি দেখেন, আপনার মনে আছে কিনা যে মোবাইল আমি ছোট সময় যেটা দেখেছিলাম যে টেলিফোনে কথা বলা যায়, এটার কিভাবে কানেক্টিভিটি হয় সেটা হলো তার কানেকশন ছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা 90 দশকে দেখলাম যে এমন এক যন্ত্র আসলো যেটা তার মার ছাড়াই, কোনো কানেক্টিভিটি ছাড়াই, নেটওয়ার্কিং এর মাধ্যমে কথাগুলো ভেসে চলে আসে। জি জি। এগুলো 90 দশকের। এবং আপনি যদি আরেকটু দিকে দেখেন, যদি টিভি, 90 দশকের আগে টিভি ছিল হলো সাদা কালো, 90 দশকে রঙিন টিভি আসছে। মানে এটা যদি মানে বলা যায় আপনি সাদা কালো এবং রঙিন দুটো প্রজন্মের বা দুটো বিষয় আমার মধ্যে আসছে। তো যে কারণে বলা যায় যে আমাদের মধ্যে বাস্তবতা, অবাস্তবতা বা পৃথিবীর পরিবর্তন এবং পৃথিবীর কোন জিনিসটা মানুষ শূন্যে ভেসে দেখছে আর কোনটা বাস্তবিকভাবে দেখছে, সেটা পার্থক্যটা মোটামুটি বুঝতে পারি। সেই জায়গায় আমার ছোট সময় আমরা যখন গ্রামে মক্তবে পড়তাম, তো আমার মনে আছে যে আমার দাদারা পূর্বের বাড়িতে ওনাদের নিজেদের মসজিদ ছিলেন,
পরবর্তীতে ওনাদের সংসার বা পারিবারিক সদস্য বেড়ে যাওয়ার কারণে বা আরো একটু বড় জায়গা নেওয়ার কারণে আমরা একটু আমাদের পুরনো বাড়ি থেকে নতুন একটা জায়গায় নিজেরা বাড়ি বানিয়েছিলাম। জি। ওইখানে মোটামুটি কয়েকটা ফ্যামিলি পরিবার ছিল তখন, তাদের জন্য একটা নতুন মসজিদ করা হয়েছিল। একটা সময় মাইক আসছে, ছোট ছিলাম, তো এই মাইকে আমরা দেখা যেত বিভিন্ন সূরা কেরাত এগুলো পড়তাম। তো তখন থেকে একটু পড়লে মানুষ ভালো বলতো। তো সেই জায়গায় কিছু নাসিদ শোনা, আপনার মনে আছে কিনা যে ওই সময় তৎকালীন সময় কিছু নাসিদ মানুষ শুনতো। বিভিন্ন দেখা যায় মাটির পিঞ্জিরা জি জি। ভাঙিয়া চড়িয়া, তারা সাবধানে থাকি ওনার এই পর্দার আড়ালে। তারপরে আরো ছিল হলো কিছু মুহাররম কেন্দ্রিক কিছু গান গজল এলাকা ভিত্তিক চলতো। তো এইগুলো বিভিন্ন সময় অনেকে মাইকটাকে বাজাইতো, এগুলো থেকে শুনে আমরা কিছু কিছু শিখতাম। সেটা থেকে একটা আগ্রহ তৈরি হওয়া। পরবর্তীতে এমন একটা হয়েছে যে মসজিদের এমনও হয়েছে যে মসজিদে কেউ নাই, আমরা গিয়ে চুপি চুপি মসজিদের মাইক বাজিয়ে হুট করে দুপুরে 11টায় বা বিকেলে মাগরিবের আসরের পরে কেউ নাই মসজিদে, আমরা খুলে নিজেরা গিয়ে মাইক চালু করে নাশিদ গজল টজল গাইতেছি, এরকম অনেক হয়েছে। তো ওইখান থেকে মূলত আমার প্রাথমিক সঙ্গীতের বিষয়ে আইডিয়াটা নেওয়া বা গান গাওয়া নাশিদ মানে গাওয়া, প্রথম এই ব্যাপারটা। দিকের গাওয়াটা মসজিদের মাইকে। হ্যাঁ, মসজিদের মাইক দিয়ে বলা যায় শুরু। পরবর্তীতে আমাদের এলাকায় বিভিন্ন মাহফিল হইতো, এগুলো গাইতাম। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি যখন নরসিংদী বহরপুর মাদ্রাসায় হেফজখানায় পড়ি, জি। তখন মাদ্রাসার হেফজখানা বা মাদ্রাসায় অনেক ভিজিটর আসতো বিভিন্ন সময়। ভিজিটর আসলে আমাদের যিনি হেফজখানার প্রধান টিচার শিক্ষক ছিলেন আমার হুজুর, উনি আসলে ম্যাক্সিমাম টাইমে আমাকে দাঁড় করায় দিতেন কোরআন তেলাওয়াত করার শোনার জন্য। জন্য। কোরআন তেলাওয়াত করার জন্য। এই যে পোলাপানের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু হলো, এক পর্যায়ে পোলাপান আমাদের ক্লাসমেট যারা ছিল ওরা বলতো যে তুমি তো, তোমার কণ্ঠ তো অনেক সুন্দর, তুমি চাইলে তো আচ্ছা। গান টান শিখতে পারো। তৎকালীন সময় আমাদের ওইখানে আমার প্রথম মনে আছে, আমি একটা আমাদের মাদ্রাসাগুলোতে বিভিন্ন অ্যালবাম বিভিন্ন শিল্পীর নিয়ে যেত, কারণ তখন প্রকাশ্যে ওইভাবে ইসলামী গানের অ্যালবামগুলো বেচা বিক্রি খুব কম হইতো। আপনার মনে আছে 2000 সালের দিকে হবে। তো আমি প্রথম একটা গান আমাদের ছাত্রদের অনুরোধে আমি শিখি, জীবনের নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে। আচ্ছা। এটা হলো আমার কাছে মনে হয় সম্ভবত এটা রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর গান। তখন আমরা প্রথম আজাদ ভাইয়ের গানও শুনি। তো সেই গানের মাধ্যমেই একটা প্রোগ্রামে আমি এই গানটা গাইলে সবাই আমাকে, তখন একটা প্রতিযোগিতাও ছিল, প্রতিযোগিতায় আমি 1 নাম্বার হয়ে যাই। মোটামুটি ব্যাপক মাদ্রাসা জুড়ে নাম ছড়ায় পড়ে। এরপর থেকে এই তো নেমে পড়লাম এলে। শুরু করলেন নাকি? এরপরে হচ্ছে আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি বর্তমানে সঙ্গীত পেশার পাশাপাশি ব্যবসায়িক পেশায় কোন কোন বিজনেসের সাথে সম্পৃক্ত আছে? আমি সাধারণত আমার যেটাকে আমি গুরুত্ব দেই যে আমি যাই করি না কেন, আমার শিকড় হলো ইসলামী সঙ্গীত। আচ্ছা। আমি বিভিন্ন কাজের সাথে ইনভলভ এখনো এবং আগেও ছিলাম। বলা যায় যে বিভিন্ন কাজের সাথে আমার ইনভলভমেন্ট মোটামুটি 2015 সাল থেকেই। আচ্ছা। তো তখন থেকে নানা রকম কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। বিভিন্ন কাজ হয়তো বা আমি নিজে সরাসরি করি, আবার কিছু কাজ আছে আমি বিভিন্ন পার্টনারের সাথে করি। তো যেহেতু আমি আমার পরিচয়টা ইসলামী সঙ্গীত শিল্পী হিসাবেই দেই, এটাই আমি সবার সামনে রাখতে চাই। আপাতত আমার বিজনেসগুলো, যখন ইসলামী সঙ্গীত থেকে আমি ইসলামী সঙ্গীতটাকে আমার প্রায়োরিটি লিস্টের একটু কম হবে, তখন আমি জানাবো ইনশাআল্লাহ। না, এমনি বিজনেসের কথা অনেক তরুণ উদ্যোক্তারা জানতে পারলে আগ্রহী হতো, যদি স্পেসিফিক। আমার এখন পর্যন্ত আমি যত কাজ করেছি সেটা হলো আমি হৃদয় থেকে করার চেষ্টা করেছি। আমাদের এখানে যেটা হয়ে যায় সেটা হলো মানুষের অভ্যাস, এক্সপেরিমেন্টের একটা অভ্যাস আছে, যে দেখি কিছুদিন পারি কি পারি না, জি। দেখি কিছুদিন পারি কি পারি না, ওই লোক জীবনেও পারবে না। যে বলবে যে আমাকে পারতেই হবে, সফল হতেই হবে। আমাকে পারতেই হবে, সে হয়তোবা পারতে পারে একটা সময়, কিন্তু যে এক্সপেরিমেন্ট করবে সে জীবনেও পারবে না। জি। তো ওই জায়গায় বিভিন্ন কাজের সাথে জড়িয়ে আছি, রিয়েল এস্টেটের কিছু কাজে আছি আপনি যদি ধরেন। তারপরে আমি মোবাইল কোম্পানিগুলোর সাথে ইসলামিক যে আইটেমগুলো আছে, দেখা যায় বিষয়ভিত্তিক আলোচনা, তারপরে নানা রকম টপিক কুইজ, এই টাইপের কাজগুলো আমি করে দেই। তারপরে হ্যাঁ, এই আরো বেশ কিছু কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। আচ্ছা, যাই হোক, অনেক কিছু দর্শকরা জানতে পারলো আপনার ব্যাপারে।
এরপরে হচ্ছে হলিটিউন যাত্রার শুরুটা কেমন ছিল? কন্টেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন সবকিছু কি একাই হস্তক্ষেপ করতেন নাকি কিভাবে? হলিটিউনের যাত্রাটা মূলত হলো আমাদের তো যখন থেকে শুরু হলো 2015 সালের দিকে। তো 15 সালের দিকে আমরা এটা যখন শুরু করি, আমরা টিম করেই কাজ করা। জি। আমরা ধরা যায় আমাদের সাইদ সাহেব, রায়হান, তারপরে এই টিমে পর্যায়ক্রমে আমাদের মোটামুটি সবাই, মানে আমি টিম ওয়ার্ককে প্রাধান্য দিই সবসময় এবং মনে করি টিম ওয়ার্কে বরকত বেশি। এই জন্য শুরু থেকেই টিম ওয়ার্ক করে আসছি। বাকি যেহেতু এটার নির্বাহ আমি করে থাকি, সেই ক্ষেত্রে আমার একটু অ্যাক্টিভিটিটা বেশি ছিল। বেশি ছিল। বাকি আমরা সবাই মিলেই কাজটা করেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, আহ, কোন যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা থেকে কলরবের সাথে হলিটিউন নামে আরো একটা প্রতিষ্ঠান যুক্ত করার চিন্তা আসলো? এই জায়গায় আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ইন্ডাস্ট্রির ব্যাপার, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখবেন বা যত কিছুই দেখেন, এর সাথে নানামুখী মানুষের একটা সম্পর্ক থাকে। আপনি ছোট্ট করে যদি দেখেন যে একজন মানুষ সংবাদপত্র বের করে, হ্যাঁ, জি বা একটা পত্রিকা, এটার সাথে কত রকমের নানা রকম মানুষের, দেখেন প্রিন্টিং এর জন্য ছাপাখানা প্রয়োজন, হ্যাঁ, জি জি আবার দেখবেন এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য হকারের প্রয়োজন, হ্যাঁ, জি এবং একইভাবে এটার যে নানামুখী কার্যক্রম, মানে প্রত্যেকটা সেক্টরই আপনাকে যদি সফল বা ইন্ডাস্ট্রি রূপে নিতে চান, তাহলে অবশ্যই এর সাথে অনেকগুলো আনুষঙ্গিক বিষয়কেও আপনাকে প্রাধান্য দিতে হবে। আমরা কলরব এটা একটা কালচারাল অর্গানাইজেশন, সাংস্কৃতিক গোষ্ঠী। তো একটা গোষ্ঠী বা একটা শিল্পী গোষ্ঠী যদি আপনি দেখেন যে তার একটা গান, নতুন একটা ছেলে উঠতে চায়, আমরা চাইলে এই ছেলের পিছনে অনেক ইনভেস্ট করতে পারি না। জি একটা নতুন ছেলে উঠতে চায়, কিন্তু একটা প্রযোজনা প্রতিষ্ঠান চাইলে পারে। জি এটা মেধাবীকে আমাদের কলরবের ক্ষেত্রে বা সবকিছু, যে কোনো প্রতিষ্ঠান ক্ষেত্রে যেটা যে দেখবেন চিন্তা করবে যে যেই জায়গাটা লাভজনক সেটাই কার্যক্রম পরিচালনা জি। করা যায়। কিন্তু আমরা আমরা যে চিন্তাটা করেছিলাম তখন, যে আমাদের একটা স্ট্রং প্রযোজনা প্রতিষ্ঠান দরকার কলরবের পাশাপাশি, জি যেটা ইসলামী সঙ্গীতকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছে যায়। কলরবের শিল্পীরা গাইলো, আমরা একটা সুর করলাম, আরেকজন একটা লিখে দিল, এটাকে কিভাবে মানুষের দোরগোড়ায় আরো বড়ভাবে নেওয়া যায়, মূলত সেই চিন্তা থেকেই হলিটিউনের যাত্রা। আপনারা জানেন যে একদম কলরবের সূচনা থেকেই আজাদ ভাইয়েরা প্রথম প্রত্যয় প্রোডাক্টস করেছিলেন। জি এরপরে কলরব অডিও হাউস আজাদ ভাই নিজে করেছেন। জি তারপরে সুরকেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান হয়েছিল, প্রযোজনা প্রতিষ্ঠান, সবগুলোই প্রযোজনা প্রতিষ্ঠান ছিল। কিন্তু কোনো প্রযোজনা প্রতিষ্ঠান কেন জানি ওইভাবে আলোর মুখ আর দেখে নেই, নানা কারণ আছে, অনেকগুলো কারণ হলো এর সাথে সম্পৃক্ত ছিল, বলা যায় যে যারা ছিল ওইভাবে প্রোডাকশন ম্যানেজ করা, ওইভাবে রেগুলার সময় দেওয়া, সেটা হয়তো বা সম্ভব হয় নাই। বা অনেক ক্ষেত্রে আজাদ ভাই যখন কলরব অডিও হাউস করেছিলেন, তখন দেখা গেছে উনি গান করতেন বা ওনার মাধ্যমেই কাজ সবগুলো হইতো। এক জি। পর্যায়ে দেখা যাইতো যে যতটা এখান থেকে ফিডব্যাক আসার কথা ততটা আসে নাই। তো এরকম নানা রকম চিন্তা। সর্বশেষ আমাদের সুরকেন্দ্র ছিল। সুরকেন্দ্রে আমাদের অনেকগুলো পার্টনার ছিল, যেমন আপনার আমাদের কলরবের এখন পর্যন্ত সুরকেন্দ্রের সাথে সম্পৃক্ত আমরা 2-3 জন আছি। আচ্ছা প্রায় 10-12 জনের মতো পার্টনার ছিল, অধিকাংশই তারা কলরবের বাহিরে। তো আমরা যেটা চিন্তা করছি যে এই মুহূর্তে এমন সময়ে আমরা সুরকেন্দ্র নিয়ে কাজ করলে যে কোনো মুহূর্তে একটা নতুন বিতর্ক তৈরি হতে পারে। জি আমরা বিতর্ক এড়ানোর জন্য নতুন আরেকটা প্রতিষ্ঠান সামনে নিয়ে আসি। আপনি জানেন যে আমাদের দেশে পড়ে থাকলে পচেও যায়, কেউ কোনো বলবে না, কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে তখন এটার অধিকার অনেক কিছু মানুষ দাঁড়িয়ে যায়, ক্রেডিট বাজি অনেক দাঁড়িয়ে যায়। তো সুরকেন্দ্রের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে যারা এটার মধ্যে ছিল, যদিও এটার মধ্যে স্পষ্ট কোনো যারা দায়িত্বে ছিলেন ওইভাবে আমরা তৎকালীন সময়ে এটার প্রকাশ্য কোনো এরকম স্ট্যাম্পিং বা চুক্তিপত্র ছিল না, কিন্তু তারপর আমরা নৈতিকতার জায়গা থেকে চিন্তা করেছি যে কেউ যদি কোনোদিন দাবি করে বসে যে সুরকেন্দ্রের মালিক তো আমরাও এতটুকু,
জি তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে আমরা একদম নতুন একটা প্রতিষ্ঠান নিয়ে আসি, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ভাবে আমরা কাজ করছি এবং ডিজিটাল অঙ্গনে কাজ করছি, সেহেতু আমরা সুরকেন্দ্র আমাদের ঐতিহাসিক, আমাদের একটা ছিল কলরব অডিও হাউস ঐতিহাসিকভাবে ছিল, প্রত্যয় প্রোডাক্টসও ছিল। আমরা এগুলো পুনরাতে না গিয়ে আমরা হলিটিউন শুরু করি। তো হলিটিউনটা যেটা ছিল, আমরা প্রাথমিকভাবে নিজের আলাপ করেছি। আলাপ করার পর আমরা আমাদের মুরব্বি, বিশেষ করে আমার 4-5টা নাম আসছিল, 4-5টা নামের মধ্যে এই নামগুলো তারেক ভাইকে আমরা জানাইলাম। হ্যাঁ, পবিত্র সুর বাই কলরব নামে আমাদের একটা রেডিও প্রোগ্রাম ছিল, পবিত্র সুর, এটার ইংলিশ ভার্সন হয় হলিটিউন। আমাদের বাংলা পবিত্র সুর নামেও আমরা সাজেস্ট করেছিলাম, তারপর হলিটিউন নামেও আরো 4-5টা নাম হয়েছিল। তাহলে পবিত্র সুর প্রোগ্রামটা হলিটিউন হওয়ার আগের? হ্যাঁ, হলিটিউন হওয়ার আগে। তো সেই জায়গা থেকেই তখনই আমরা হলিটিউন শুরু করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো হলিটিউনের। সংক্ষেপে যদি আপনি বলেন যে কলরবের বাহিরে আলাদা একটা প্রতিষ্ঠান, এটার সংক্ষেপ উত্তর বলা যায় কলরবকেই সমৃদ্ধ করার জন্য আনুষাঙ্গিক অনেক প্রতিষ্ঠান, যেমন এখন আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের প্রত্যেক শিল্পীর, কিন্তু দিন শেষে সবার একটা চাওয়া কলরব সমৃদ্ধ হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হলিটিউনের মানে সবাই অংশীদার? হ্যাঁ, আমাদের এখানে অবশ্যই আমাদের অংশীদার থাকলেও এখন আলটিমেটলি সবকিছু, যে কোনো প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য একটা বিনিয়োগের প্রয়োজন হয়, একটা ইনভেস্ট। সেটা কি আপনার একক? বিষয়টা এইভাবে না নিয়ে সেটা আপনাকে বলবেন যে হলিটিউন আমাদের ইসলামী সঙ্গীতাঙ্গনের জন্য একটা অ্যাসেট। আচ্ছা, আমি এভাবে নিয়ে আসতে চাই, এবং এই ইসলামী সঙ্গীতকে আরো কিভাবে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা হলিটিউনকে আরো কার্যকরভাবে কাজে লাগাতে পারি। আমার প্রশ্নটা ছিল এরকম যে হ্যাঁ, অবশ্যই হলিটিউনের দ্বারা আমাদের ইসলামী সঙ্গীতাঙ্গন অনেক সমৃদ্ধ হয়েছে, এটা অকপটে সবাই স্বীকার করে, আমরা সবাই যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এটা অবশ্যই হলিটিউন আমাদের সম্পদ, আমরাও এর অংশীদার, যেহেতু আমিও একজন ভিউয়ার। তো সেই হিসেবে আমি জানতে চাচ্ছিলাম যে এটার বিনিয়োগ, এটার ইনভেস্ট এককভাবে আপনার ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর ম্যানেজমেন্ট, পরিচালনা, সবকিছু এভরিথিং কলরবের সবাই? হ্যাঁ, আমরা সবাই। আচ্ছা, অনেক কিছু জানতে বললাম হলিটিউন সম্পর্কে। হলিটিউন অনেকের আবেগের জায়গা না, এই ক্ষেত্রেও একটা কথা আছে। আমি শুরুতে মোটামুটি আমাদের সবাইকেই চাচ্ছিলাম যে একসাথে আমরা এটার মধ্যে ইনভেস্ট করতে পারি কিনা। তখন যেটা কথা আসছে যে ইতিপূর্বে আমাদের এরকম আর্থিক প্রতিষ্ঠানগুলো একসাথে হওয়ার কারণে কোনো সময় লাভবান ছিল না। এটা সুরকেন্দ্র থেকে আসছে। আচ্ছা আচ্ছা, সুরকেন্দ্র একসাথে ছিল সবাই, কিন্তু এটা লাভবান প্রতিষ্ঠান হয়নি। এর আগে প্রত্যয় প্রোডাক্ট ছিল একসাথে সবাই, সেটাও তখন সিদ্ধান্ত আসলে একক একটা। হ্যাঁ, তখন সবাই দ্বারা উপকার হয়েছে, সবাই মিলে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এটা সম্মিলিত, যেহেতু আর্থিক একটা প্রতিষ্ঠান, এটা কেন্দ্রিক নানা রকম বিভেদ তৈরি হতে পারে ভবিষ্যতে। বিভেদের পথটা বন্ধই থাক, এটা একজনই দেখুক, আমরা সবাই মিলে কাজ করি। এটা তখন আরো অন্যান্য সিনিয়র পার্সন ছিল কলরবের আপনার সাথে, তখন কেনই বা আপনি সিদ্ধান্ত নিলেন, বা আপনাকেই কেন সবাই চয়েস করলো যে ইনভেস্টটা তার হোক? এটা একটা হলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের পিছনে একজন উদ্যোক্তা থাকে। জি, সে উদ্যোক্তার জায়গা থেকেই। এবং আরেকটা ব্যাপার হলো, সব সময় সবার কিন্তু সবকিছু সুযোগ থাকে না। দেখা গেছে যে আমাদের এইখানেও হলিটিউনের কাছাকাছি এরকম অনেক প্রতিষ্ঠান এখন আছে, জি, কিন্তু ওই সময় ছিল না। জি জি জি। তো সময় এবং আরেকটা বিষয় হলো যে পদক্ষেপ, সব পদক্ষেপ সবসময় হয় না। মানে আমরা আলটিমেটলি এটা বুঝতে পারলাম যে বিচক্ষণতা, দূরদর্শিতার দিক থেকে আমাদের প্রিয় বদরুজ্জামান সাহেব অনেক এগিয়ে আছেন। না, এটা না, এরকম না। আমি এখনো বিশ্বাস করি যে হলিটিউন আমাদের সবার কারণে একটা প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠান একদিন হয়তোবা বাংলাদেশের ইসলামী সঙ্গীতের ইতিহাস যদি যখন হবে, সেই ইতিহাসে হলিটিউনের নাম থাকবে যে হলিটিউন ইসলামী সঙ্গীতকে এমনভাবে রেখে ছড়িয়ে দিয়েছে। এবং আশা করি আগামী দিনেও ইসলামী সঙ্গীতাঙ্গনকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে হলিটিউন ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। একটা বিষয়ে এখানে একটা প্রশ্ন থেকে যায়, বা দর্শক হয়তো বা অনেকে জানতে চাইবেন,
যেহেতু হলিটিউনের বিনিয়োগটা আলটিমেটলি আপনার কাজ সবার এবং সবার অংশীদার রয়েছে, আপনার পরবর্তী প্রজন্ম যদি কেউ হলিটিউনের দায়িত্বে আসে, তখন যদি সে মনে করে আমি কেন কলরবকে বয়ে বেড়াবো, এরকম কি কোনো ব্যাপার হলে তখন এটার একটা সলিউশন? না, বিষয়টা এরকম নয়। একটা জিনিস হলো, কেউ কোনোদিন শিকড় ভুলে যায় না। যে শিকড় ভুলে যায় তার অস্তিত্ব হারায়। হ্যাঁ, সন্তান যদি বাবাকে ভুলে যায় তাহলে তো সে জারজ হয়ে যায়। জি। আর এটাও মূল কথা না, মূল কথা হলো হলিটিউনের যাত্রাই কলরবের মাধ্যমে। কলরব যতদিন আছে হলিটিউন আছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই আমাদের কিংবদন্তি ব্যক্তি। উনি ওনার সঙ্গীত জীবনে অনেক সংগ্রাম করেছেন, বিশেষত উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং অনেক সময় জুলুমের শিকারও হয়েছেন নানা সময়। তো যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি গত 2019 সালে ডিবি আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। কোথা থেকে তুলে নেয় এবং সেই ভেতরকার যতক্ষণ ছিলেন সেই সময়টা সম্পর্কে আমাদেরকে গল্প শোনান। আজাদ ভাই আসলে একটা পূর্ণাঙ্গ মানুষ ছিলেন এবং ওনার সামাজিক জ্ঞান ছিল, রাজনৈতিক জ্ঞান ছিল এবং একটা শিল্পী আসলে এমনই হওয়া উচিত। মানুষের পালস বোঝা, মানুষ কি চায়, মানুষের কিভাবে মানুষ অধিকারহীন হচ্ছে, এই সমাজের নানা রকম অসঙ্গতি যা আছে এগুলো আসলে আজাদ ভাই এগুলো ধারণ করতেন। যে কারণে ধারণ করতেন, উনি একটা বিপ্লবী সংগঠনের সাথে কাজ করে আসতেন। সমাজের অসঙ্গতিগুলো ওনার জানা ছিল। এই সব কিছু ওই তাড়না থেকেই উনি কলরবকে প্রতিষ্ঠা করেন। আজকাল আমাদের শিল্পী সমাজের মধ্যে আজাদ ভাইয়ের ওই চিন্তাটারই অনেকটা অভাব আছে। আমরা অনেককে বলতে শুনি যে আজাদ ভাইয়ের চেতনা সে ধারণ করে, এরকম বলতে শুনি। কিন্তু দেখা যাবে সে আজাদ ভাইয়ের চেতনা তো দূরে থাক, যে আজাদ ভাইয়ের যে চিন্তার একটা পূর্ণতা ছিল এবং উনি সংগঠন কেন্দ্রিক বিপ্লবী, একটা হলো নামে বিপ্লবী হওয়া, জি, কিন্তু হৃদয়ে ধারণ করা কিন্তু আরেক বিষয়। বিপ্লবী জামা কাপড় পরে বিপ্লবী ভাব নিলাম, এটা এক বিষয়, কিন্তু আসলেই সমাজের অসঙ্গতি, ইসলামের শিক্ষাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা আজাদ ভাইয়ের মধ্যে ছিল, যেটা আমাদের বর্তমান শিল্পী সমাজে অনেকটা অনুপস্থিত। জি, আমাদের বলতে কলরবে স্পিড ধারণ করে বলছে যে এখনকার শিল্পী সমাজের মধ্যে এই চিন্তাটা খুব কম পাবেন, নাই বললেই চলে। ইসলামী সমাজ ব্যবস্থা হবে, ইসলামী আইন এদেশে প্রতিষ্ঠা হবে, এটা তো মাথায় নেই। বরঞ্চ অনেকে দেখা যায় ইসলামী সংগঠনের নাম শুনলে তারা আবার সাইড কেটে চলে যায়। জি, এরকম একটা অবস্থা। তো আজাদ ভাই যে কারণে নানা রকম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বাস্তববাদী গানের জন্য। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনারা জানেন 2013 সালের হেফাজতের আন্দোলন থেকে আমরা নানা রকম, হেফাজতের আন্দোলনের প্রথম আমরা ওই উত্তাল সময়গুলোতে তৌহিদি জনতা, ইসলামী জনগোষ্ঠীকে ইমানি শক্তিতে বলিয়ান করতে আমরা জেহাদি নানা রকম নাশিদগুলো আমরা গিয়েছি। সেগুলো তৎকালীন সময় ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল। পরবর্তীতে আমরা আপনার দেখা গেছে যে নিরাপদ সড়ক যে আন্দোলন হইলো, সেখানে আমাদের সঙ্গীতটা একদম পুরা তৎকালীন সময় প্রথম আমার কাছে মনে হয় ডিজিটাল ভাবে আমাদের গান ভাইরাল হয়েছিল ব্যাপকভাবে। 9 টাকাতে 1 GB নয়, আজ নিরাপদ সড়ক চাই। তারপরে আমরা আবরার ফাহাদ হত্যা সময় আমরা নাশিদ গিয়েছিলাম, ও হে রাজ্য ও হে রাজা সেলাই করো আমার ঠোঁট। তারপরে এইভাবে প্রত্যেকটা সময় আমরা জাতির প্রয়োজনে এবং মানুষের আক্ষেপ, মানুষের দুঃখ কষ্ট, এগুলোকে নাশিদের মাধ্যমে আমরা তুলে ধরছিলাম। তারই ধারাবাহিকতায় তৎকালীন সময় আপনার ভোলায় নবী প্রেমিক জনতা, একজন অন্য ধর্মের মানুষ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অসম্মানজনক কথা বলা হয়েছিল। তারা তার প্রতিবাদে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। তখন এক ঘটনায় পুলিশ এই জনতার উপর হামলা চালায়, স্পটেই অনেকগুলো মানুষ শাহাদাত বরণ করেন। তো এই নিয়ে পুরা বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা বিক্ষোভে ফেটে ওঠে, আমরাও মানসিকভাবে মর্মাহত হই। সেই প্রেক্ষাপট নিয়ে হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে বিক্ষোভ করেছে, ঢাকায় বিরাট বড় বিক্ষোভ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরাও একটা নাশিদ বের করি, ভোলা কেন রক্ত লাল, এই শিরোনামে। নাশিদটা বের হওয়ার পরেই এটা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে এটার ব্যাপারে আরো অসন্তোষ তৈরি করে। তো এই এমন সময়
একদিন পর আমি আপনার ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে। জি। আমার সাথে ছিল আমাদের ভাই জাবের ভাই ছিল। তো মাঝখানে আমি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া শহীদ মিনারে থামি। এখানে থামার পর চা খাচ্ছিলাম, এমন সময় আমার মোবাইলে একটা ফোন আসে, যে নাম্বারটি থেকে সারাদিন এই ফোন আসতেছিল, আমি Receive আননোন করছেন। বিদায় রিসিভ করা হয় নাই। তো আমি রিসিভ করলাম, যেহেতু ফ্রি ছিলাম। রিসিভ করার পর আমাকে বলতে লাগলো যে আমি এডিসি নাজমুল বলছি, আচ্ছা আচ্ছা। ডিবি অফিস থেকে। কেমন আছো ভাই? আমি বলছি হ্যাঁ ভালো আছি। তো কি অবস্থা, কেমন চলছে তোমাদের? আমি বলছি, হ্যাঁ ভালো। মানে তোমার তুমি সাথে সম্বোধন। তোমার সাথে একটু আলাপ ছিল। তুমি বলতেছে মাইন্ড করতেছো না তো? আমি বলি, না কেন? তোমার বয়সে আমি অনেক বড়। এডিসি নাজমুল। হ্যাঁ, তোমার বয়সে আমি অনেক বড়। তুমি বলতেছি মাইন্ড করো না। তোমাদের নাশিদগুলো গানগুলো আমরা শুনি, মাশাআল্লাহ খুব দারুণ হয়। আচ্ছা আচ্ছা। তোমার সাথে আমার একটু কথা ছিল, একটু অফিসে আসবা? আমি বললাম ভাই আমি তো এই মুহূর্তে একটু ঢাকার বাইরে যাচ্ছি একটা প্রোগ্রামে, ওইখানে তো আমাদেরকে টাইম দেয়া, এখানে তো উপস্থিত হইতে হবে। বলতেছে সমস্যা নাই, আমার এখানে আসবা, দেখা করে চলে যাবা। আমি বললাম যে আচ্ছা দেখি। তখন উনি বলতেছে তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এখানে আছো, তোমার আশেপাশে আমার ফোর্স আছে, তার মানে আপনি কোথায় যাচ্ছেন এটা তার আগে ট্রেকিং করা ছিল। হ্যাঁ, তোমার আশেপাশে আমার ফোর্স আছে, তুমি যদি না আসো আমার ফোর্স কিন্তু তোমাকে তুলে নিয়ে আসবে। যাক, ওনার এই কথা শোনার পর আমি একটু চিন্তিত হইলাম যে ঘাবড়ে গিয়েছে। কিভাবে কেমনে কি। আমি ভাবতেছিলাম না উনি যেভাবে উপস্থাপন করছে যে তোমাদের গানগুলো আমি শুনি, খুব ভালো গান গাও ইত্যাদি ইত্যাদি, আমি এমন মনে করছিলাম যে উনি হয়তো বা কোনো বিষয়ে পরামর্শ নেবে, বা সরকার তো তখন এমন একটা অবস্থা ছিল যে বিভিন্নভাবে বিভিন্ন দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা এদেরকে দিয়ে সরকারি বিভিন্ন কাজ পরিচালনা করতো। জি। আমি এটাও চিন্তা করতেছিলাম। তো যাক, আমরা রওনা দিলাম। একটু পর যাওয়ার পর টিএসসির মধ্যে যাওয়ার পর উনি আবার ফোন দিল যে আসতেছো তো? আমি বলছি, হ্যাঁ আসতেছি। আসবা কিন্তু। আচ্ছা আসলে তুমি কি খাবা, চা খাবা না কফি খাবা? আমি বলি যে না ভাই চা হলেই চলবে। একটু টেনশন মুক্ত হচ্ছে। হ্যাঁ চা হলেই চলবে। না শিল্পী মানুষ, শুধু চা হলে হবে? তোমার জন্য তো একটু চিকেন খাবা নাকি নুডলস খাবা, কি খাবা, এরকম কিছু আনাই বাহির থেকে। আচ্ছা। আমি বলছি না ভাই এগুলো লাগবে না, চা হলেই চলবে। আচ্ছা ঠিক আছে আসো, তোমার জন্য আমি অপেক্ষায়। আচ্ছা যাক, ওনার এখানে গেলাম। যাওয়ার পরে প্রথম উনি বসে ইয়া করতেছিলেন, ল্যাপটপ ইয়া করতেছিলেন, চালাইতেছিলেন। তো উনি চেয়ারটা এমনি ঘুরে আসলো, ঘুরে আসা, এই তুমি এই গান গাইলা কেন? আমি বললাম কোন গান ভাই? সে বের করে দেখাইলো, ভোলা কেন রক্তলাম। তুমি জানো ওইখানে ছিল তুমি? আচ্ছা। তোমার এই গানের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে, তোমার এই গানের মাধ্যমে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানুষের ঘৃণা তৈরি হচ্ছে, তোমার এই গানের কারণে সরকারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে, তোমার নামে 3-4টা মামলা হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা, দাঙ্গাবাজের মামলা, নানান কথা বললো। আমি তো হুট করে এই কথা শুনে তো পুরা আরো ভয় পেয়ে গেলাম। তো যাকে এরপরে পর্যায়ে সাথে কে ছিলেন? তখন আমার সাথে জাবের ভাই ছিল। তো ওনাকে কিছু কথা বলে ওনাকে বিদায় করে দিচ্ছে মোটামুটি। তো অনেকক্ষণ আলাপ, ওনার সাথে নানা বিষয় উনি আমাকে জেরা করতেছে। আর যে রুমটায় আমাদেরকে তখন বসাইছিল, আশেপাশে কিছু লাঠি টাঠি আছে, মোটামুটি নিভু নিভু আলো, একটু মানে ভুতুরি পরিবেশ আর কি। হ্যাঁ। ভুতুরে পরিবেশ। তো যাক, অনেক কথাবার্তা হলো ওনার সাথে। উনি নানাভাবে আমাকে এটার ব্যাপারে কথা বললো। পরে বললো যে এই গানে আর কে গাইছি। তা আমি চিন্তা করলাম আরও যদি শিল্পীর নাম বলি ওদেরকেও ধরে নিয়ে আসবে, এই জন্য আমি চিন্তা করে বলছি যে এটা আমি একাই গাইছি। আচ্ছা। পরে এটা কে লেখছে, কে সুর করছে, আমি সব আমার করা। আচ্ছা আচ্ছা। আমি অন্য আর কারো নাম বলি নেই। আর মনে আছে ওই সময় এটা যে গানটা লিখছিল, যে অনেকে মোবাইল টোবাইল বন্ধ করে 2-3 দিন মোটামুটি নিখোঁজ অবস্থায় ছিল। আচ্ছা আচ্ছা। আমি কারো নাম বলি নেই। পরে বলতেছি ভিডিও চিন্তা করলাম যে একজন মানুষ অন্তত আসুক। নাম বললাম হলো তাহিদ জামিলের। তো ওরা আমাকে ওইখানে রেখেই আরেকটা ফোর্স পাঠাইছে, ওরা আইসা আমাদের অফিসে আইসা আমাদের ডিভাইস, সিসি ক্যামেরার ডিভাইস সবকিছু নিয়ে ওরা ওইখানে নিয়ে গেছে।
তো ওইখানে আমাকে আলাদা করে বসায় ওরা এগুলো চেক করছে যে এইগুলোর মধ্যে আরো সরকার বিরোধী বা বিভিন্ন বিরোধী ইচ্ছা আছে কিনা চেক করে হয়তো বা ওইভাবে কিছু পায় নাই। এক পর্যায়ে উনি আবার আসলো, এসে আমাকে বলতেছে যে কি তোমাদের তো দেখা যায় অনেক মানুষ চিনে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, ফেসবুকে তোমাদের নিয়ে অনেক লেখালেখি হচ্ছে এই সেই, বা তাদের তো বিরাট সেলিব্রিটি তাইলে। প্রথমে পোস্ট কে করেছিলেন, মানে হ্যাঁ, পোস্ট যেটা আমার কাছে মনে হয়েছে পোস্ট তো অনেকেই করছে, জাবের ভাই করেছিল, আরো অনেকেই করেছিল, কিন্তু আমাদের মামুনুল হক সাহেব হুজুরের পোস্টটার কারণেই এটা ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। জি, মামুন সাহেব হুজুর এটা পোস্টটা করেছিলেন, তো হুজুরের পরবর্তীতে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সারা দেশে বিরাট একটা মানুষের প্রতিবাদ শুরু হয়। তো এটা তো যেহেতু ওরা সাইবার ক্রাইম দেখে, সাইবারে তো ওরা দেখছে জিনিসগুলো। যাক, পর্যায়ক্রমে ওনার সাথে বিভিন্ন উনি আমাকে জেরা করতেছিলেন, আমাদের যে চ্যানেলটা ছিল চ্যানেলটা উনি নিয়ে বলে যে এটা আর তুমি পাবা না, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা চেঞ্জ করে মেলটা চেঞ্জ করে ফেলছে। তো এইরকম চলতেছিল। এক পর্যায়ে আমি মোটামুটি ওনাকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করতে লাগলাম। আমি ওনাকে আন্তরিকভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম, ইসলামের ব্যাপারগুলো বলতেছিলাম যে ভাই এই গানটার মধ্যে তো এমন কোনো শব্দ নাই যেটা পুলিশকে দোষী করা হয়েছে, এই গানটার মধ্যে এমন কোনো কথা নাই যেটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, আপনি শুনেন গানটা। ওনারা 2-3 বার শুনাইছি, তখন সে একটু নরম হতে লাগলো। নরম হয়ে মানে আপনি একটু কনভিন্স করার চেষ্টা করছেন? হ্যাঁ, কনভিন্স করতে শুরু করলাম। তো এক পর্যায়ে দেখলাম তাহিদরেও নিয়ে আসছে। আপনি আগে জানতেন না এটা? না, আমি তো জানি না তাহিদরে নিয়ে আসছে, মানে অন্য একটা রুমে ছিলেন। পরে দেখলাম তাহিদকে নিয়ে আসছে, তো আরেক রুমে আমাকে নিয়ে গেল। ওই রুমে গিয়ে দেখলাম অনেকগুলো মানুষ বসা, সাইবার ক্রাইমের দায়িত্ব, তো ওরা সাইবারের অনলাইনে প্ল্যাটফর্মে কোন ভিডিও কি হচ্ছে এগুলো দেখে। তো আমার সাথে ওই রুমে যাওয়ার পর ওইখানে গিয়ে দেখলাম অনেকে আমাদেরকে চিনে। তাহিদ জামিলকে যখন আপনি দেখলেন তখন তাহিদ জামিল কি অবস্থায়? বিপর্যস্ত অবস্থা, কি বিপর্যস্ত অবস্থায় আছে আর কি, অত বুঝতে পারতেছে না, আর তো এরকম অভিজ্ঞতা নেই, আর ও হলো মোটামুটি এইসব ক্ষেত্রে অনেকটা নিরীহ। আমি যেহেতু আগে থেকে কিছুটা রাজনীতি বুঝি বা রাজনীতির বিভিন্ন কর্মকাণ্ডের সাথে থাকি, সে কারণে আমার ওইভাবে এতটা ভয় ছিল না। যাক, পরবর্তীতে ওই রুমে যাওয়ার পর সবাই বলতেছে যে সমস্যা নেই, টেনশন করেন না, আপনাদের বিষয়টা তো আমাদেরকেই দেবে এগুলো করার জন্য, আমরা পজিটিভ কিভাবে করা যায় এটা আমরা চেষ্টা করব। জি, আর আমরা আপনাদের নাশিদগুলো শুনি। আমি আমাদের এলাকারও 2 জন পেয়ে গেলাম ওইখানে, আচ্ছা, আমাদের নরসিংদীর, তো তারাও মোটামুটি হেল্প করলো। বিভিন্ন অফিসাররা আমাকে টেরা করলো। এক পর্যায়ে এডিসি নাজমুল বলতেছে যে ঠিক আছে, তুমি তো ছাড়া পাচ্ছ না, তোমার ব্যাপারে সিদ্ধান্ত আগামীকাল হবে। তো আমি ওনাকে এক পর্যায়ে বললাম যে ভাই, যদি আমাকে আপনারা রাখেনি তাহলে আমি অনুরোধ করব কালকে আপনি আমাকে কোর্টে চালান দিয়ে দেন, কারণ এইখানে থাকলে অনেক কষ্ট। এক নাম্বার হলো দেখা যায় হলো এই জায়গাটা একটু ভুতুরের মতো অবস্থা, তারপরে কনজাস্টেড জায়গা, তো সবকিছু মিলে আমি এবং আরেকটা বিষয় আমি তো জানি না, কারণ আমার মোবাইল টোবাইল সব ওরা নিয়ে গেছে, তো আমার ফ্যামিলি ওনারা কি জানে কিনা আমি এখানে আছি, তো একটা ভয় মানুষের মধ্যে তৈরি হবে। এই জন্য আমি বলছি যে যদি আমাকে রাখেন তাহলে আমাকে কোর্টে চালান দিয়ে দেন, আর যদি না রাখেন তাহলে আমাকে ছেড়ে দেন। না, অন্তত এটা করেন যে আমি ফোনে আমি বাসায় অন্তত জানাই। সে কিছু যে না, এটা কালকে ডিসিশন হবে, কালকে তোমার ব্যাপারে ফাইনাল হবে, বড় স্যার আসলে তারপর কথা হবে। আচ্ছা, এরপরে ওনার ওয়াইফ আসছিল, তো ওনার ওয়াইফ আসছে আমাকে দেখে বলতেছে এই হুজুরকে ধরে নিয়ে আসছো কেন? মানে এডিসি নাজমুলের ওয়াইফ এটা বলছে? হ্যাঁ, হুজুরকে ধরে নিয়ে আসছে কেন? পরে সে বলতেছে যে হুজুর হলো বিদ্রোহী কবি কাজী নজরুলের অনুসারী। আচ্ছা আচ্ছা, বিদ্রোহী কবি কাজী নজরুলের অনুসারী, এই জন্য ধরে নিয়ে আসছি। তো বিদ্রোহী কবিদের তো কিছুটা শাসন করতে হয়। তো যাক, পরে সে একটু মজা করলো, তার ওয়াইফ বললো যে ছেড়ে দাও, হুজুর মানুষেরদেরকে ছেড়ে দাও। তো পরে উনি আমার কাছে আয়সা বলতেছে আচ্ছা বলো জামান কি খাবে? আচ্ছা, একটু মুড চেঞ্জ হয়েছে, আপনি একটু তোমারে রাতে খাবার খাওয়াই, তুমি তো যেতে পারতেছো না, থাকতেছো,
আমি কই, ভাই খাবার কোনো ইচ্ছা নাই। কারে বলো কি খাইতে চাও? তখন বললাম যে যা খাওয়ান তাই খাবো। পরে কই, তোমার জন্য বাইরে থেকে স্পেশাল খাবার নিয়ে আসাই, স্পেশাল খাবার নিয়ে আসি। আমি যে ঠিক আছে যা আনাইতে চান। তখন কি তাহিদ তখন জামিল আপনার হচ্ছে- সাথে ছিল? না, তখন ইয়া থেকে মগবাজার থেকে নান রুটি নিয়েছিল আর চিকেন কি কি জানি নিয়েছিল, এগুলো রাতে খেয়েছিলাম। পরে রাতে খাবারের পর বলছে যে আমি তো এখন বাসায় চলে যাব, তুমি কাস্টডিতে থাকো আজকে। আচ্ছা, হ্যাঁ, কাস্টডিতে থাকো, বা চাইলে তুমি আমার রুমেও থাকতে পারো। আমি বলছি না, কমন এক জায়গায় থাকি, আমার সাথে যে ছেলেটা যারা আনছেন আমরা দুজন একসাথেই থাকি। তখন আমাদেরকে একটা নিচেই ডিবির নিচতলায়, নিচ ফ্লোরে, ওইখানে কাস্টডিতে আমাদেরকে নিয়ে গেল, ওইখানে আমাদেরকে রাখলো। রুমটা একদম ছোট একটা কনজাস্টেড রুম। এই রুমের মধ্যে 3 জন শোয়া যাবে, হয়তোবা 3 জন শোয়া যাবে, আর সাইডে একটা বাথরুমের মতো ছোট। তো রুমে যাওয়ার পর মোটামুটি তাহিদ জামিল তো মন খারাপ, সে খালি কান্না করতেছে, খালি কাঁদতেছে। মানে তা আমি আপনি কি- মানসিকভাবে আমার কান্না নেই। আমার কথা হলো যে এখানে তো আমি খারাপ কাজ করে আসিনি, হুম, আমি চুরি করে আসি নাই, বা ইয়া করে আসি নাই, বা রাষ্ট্রেরও কোনো ক্ষতি করি নাই, এরকম কিছুই করি নাই। তা আমি সত্যের জন্য আসছি, এনে আমার কোনো বিচলিত হওয়ার কিছু নাই। আমি মোটামুটি এই মাইন্ডেই ছিলাম। তো নামাজ পড়লাম ওইখানে সারা রাত, আমরা দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজ পড়লাম, ও পড়লো। তো সর্বশেষ সে কি কান্নাকাটির মধ্যে আছে? হ্যাঁ, মোটামুটি তার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, এমন একটা অবস্থা আর কি, সে চলমান। তো নামাজ শেষ করে এক পর্যায়ে অনেক রাত হয়ে গেছে। পাশের আমাদের যে রুম, বা ওই জেলখানার মতোই তো এটা, পাশের রুম থেকে অনেকটা একটা ছেলে কথা বলতেছে। মানে আপনি দুজন। আয়না করেই ছিলেন একরকম বলা যায়। ওইরকমই ঘর, ছোট? হ্যাঁ ছোট ঘর। তো ওইখানে পাশে আরেক রুম থেকে কথা বলতেছে। আমি কি চিন্তা করি যে তাহিদ ছোট, ওর লগে আর আমি কি গল্প করবো, গল্প করার তো কিছু নাই। তো আমি পাশের একজন রুমের মানুষকে ডাক দিলাম, ভাই হ্যালো। হ্যাঁ, পরে এ লোক উত্তর দিল, আমি আমার পরিচয় দিলাম যে আমি বন্ধুজ্জামানে কলরব শিল্পী গোষ্ঠীতে কাজ করি। সেই লোক বলতেছে, ও আপনি বন্ধুজ্জামান ভাই, আপনার সাথে দেখা করার জন্য কত ইচ্ছা ছিল আমার, আল্লাহ এই জেলখানায় আপনার লগে দেখা করাইলো আমার। আচ্ছা, তো সে খুব ইয়া করলো যে আপনার রেডিওর প্রোগ্রাম, তখন রেডিও প্রোগ্রামটা আমাদের জনপ্রিয় ছিল না, পবিত্র সুর। হুম, হ্যাঁ, আপনার রেডিও প্রোগ্রাম আমি শুনতাম, ভাই আমিও তো বিপদে আছি, আমার প্রায় 3-4 মাস এসে ধরে নিয়ে আসছে, আমার ফ্যামিলিও জানে না আমি কয়ে আছি, আমি এই অবস্থা। তখন তার সাথে দীর্ঘক্ষণ আলাপ টালাপ হলো, কেন তাকে ধরে নিয়ে আসছে এটা জানতে চাইলাম। সে বলতেছিল যে আমি একটা কিন্ডারগার্টেনে চাকরি করতাম, তো চাকরিগত অবস্থায় আমার ফেসবুকে শেখ হাসিনার বিরুদ্ধে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। জাস্ট একটা স্ট্যাটাস। হ্যাঁ, স্ট্যাটাসের কারণে আমাকে তুলে নিয়ে আসছে। এই যে তুলে নিয়ে আসছে, এখন পর্যন্ত আমার ফ্যামিলিরও জানায় না, কাউকে জানে না। তখন আমি তার কাছে তার নাম্বারটা চেয়েছিলাম, তখন পাশে যে পুলিশ ছিল, পুলিশ আমার বলছে, হুজুর আপনি নিজেরটা নিজে বাঁচেন, আরেকজনের বাঁচান ইয়া দরকার নেই। তো সে সতর্ক করলো, সে বললো যে এটা করলে আপনার সমস্যা হবে, এটা করেন না। তো যাক, আমি আর তার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম। সে খুব মোটামুটি বলল যে ভাই মনটা অনেক খারাপ ছিল, আপনার সাথে কথা বলছি, আর সবচেয়ে বড় হলো যে আপনাদের নাসির শুনি, গজল শুনি, দেখা করার ইচ্ছাও ছিল, কিন্তু এমন জায়গায় দেখা হলো যেখানে কখনো আসলে কল্পনা করা যায় না। মানে এই দেখা হওয়াটাকে উদযাপন করতে পারতেছি না। না, এবং সে এটা বলতেছিল যে এই কয়দিন অনেক দিন ধরে আছি এখানে, আজকে একটা খুব সুন্দর সময় কাটলো। তা আমি বললাম যে এত রাতে যাক, আয়না ঘরে গিয়ে আপনার মাধ্যমে একজন রিফ্রেশ হয়েছে, যাক এটা ভালো। না, বলতেছে কিন্তু যে সে যখন বললো যে আমি 3-4 মাস যাবত এখানে আছি, তখন কি আপনার ভিতরে কোনো ভীতি আসছিল আবার? না, আমি কিন্তু তখন মোটামুটি এডিসি নাজমুলকে মোটামুটি আমি ম্যানেজ করে ফেলছি, যা ম্যানেজ করার, যেভাবে করার আমি ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে সে অনেকটা পজিটিভ, না হলে সে আমার জন্য এই বাহির থেকে এই নানরুটি মানরুটি সব কিনে এনে কেন খাওয়াইছে। জি জি জি। আর হলো আরেকটা ব্যাপার হলো, ওইখানে সাইবারে যারা কাজ করে যে টিমগুলো প্রায় 20-25 জন, এর মধ্যে বললাম না আমার এলাকার 3-4 জনরে পাইছি। তারপরে সাইবারে যেহেতু এরা আছে, এদের তো অনলাইন নিয়ে তারা ঘাটাঘাটি করে, কোনো না কোনো ভাবে আমাদের গানগুলো শুনছে, এরা চিনে মোটামুটি। এরাও একটা সমীহ, এটা আমাদেরকে কিভাবে এই ঝামেলায় যেন আমরা না পড়ি, কিভাবে এখানে বিভিন্ন কথাবার্তা বলে দিচ্ছে যে কথা এইভাবে বলবেন।
এভাবে বললেন না, যদি প্রশ্ন করে এগুলো এইভাবে উত্তর দিন। এরা আমাদেরকে আচ্ছা, হেল্প করছে। হ্যাঁ হেল্প করছে যে বেশি আকবারের কথা বলবেন না, যতটুকু জানতে চাই এতটুকু কথা বলবেন। তো এদের কথা মধ্যে কথা বলছি, এবং এরা আমাদের ব্যাপারে পজিটিভ, সারাক্ষণ বিভিন্ন অফিসারদের সাথে কথা বলছে। পরে রাতে হ্যাঁ রাতে এখানে ছিলাম, ওর পরে ফজরের পরে ঘুমাইলাম। ঘুম থেকে উঠতে 9টার দিকেই অফিসার আসছে, আমাকে নিয়ে গেল এই অফিসারের কাছে একবার, ওই অফিসারের কাছে, বিভিন্ন জায়গায় বারবার নিয়ে নিয়ে কথাবার্তা বলার পরে সাথে তাহিদ জামিল। হ্যাঁ সাথে তাহিদ জামিল। তারপরে আমাদেরকে বিকাল নাগাদ ছেড়ে দেয়, লিখিত রেখে যে এরকম কন্টেন্ট, এরকম গান আমরা কখনো গাবো না। সরকারের বিরুদ্ধে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে যায়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যায়, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যায়, এরকম কোনো কথাবার্তা, গান আমরা গাবো না। এই লিখিত দিয়ে পরে মুক্তি দিয়েছে। আচ্ছা, এক পর্যায়ে যখন আমরা বিকেল নাগাদ ছেড়ে দেবে, তার আগে নাজমুল, এডিসি নাজমুলের সাথে আমার আলাপ হয়। সে বলল, তোমার চ্যানেল তো দেওয়া যাবে না, সরকার মানে আমাদের সিদ্ধান্ত এরকম, তোমার চ্যানেলটা যেন না দেওয়া হয়। তখন তো মিনিমাম 3-4 মিলিয়নের পরিবার। হ্যাঁ 30-40 লাখ এরকম হবে, এটা 30 না হয়তো বা 25 বা 20-25 এরকম ছিল অস্তিত্বের মধ্যে আগে। হ্যাঁ। তো পরে ওনাকে আমি নানাভাবে কনভিন্স করছি, নানাভাবে বুঝাইছি, বোঝানোর পর উনি এটা দিয়ে দেন, এই আর কি ঘটনা। যাক, আপনার একটা বিরাট সংগ্রামের ঘটনা, বিশেষত আয়না ঘরের একটা মানে স্মৃতি আপনার কাছ থেকে শুনতে। ওই ঘরটায় আমি যেটা ছিলাম, ওইটা এমন একটা অবস্থা যে ওইটার মধ্যে আপনার বাইরে কি রোদ আছে না নাই, বাইরে কি এখন রাত না দিন, কিছুই বোঝা যায় না। ওটার মধ্যে সারাদিন লাইট জ্বলে, সারাদিন, আর আওয়াজের পাখা চলে, অনেক আওয়াজ হয় না, এই আওয়াজের পাখা চলে, বাইরের কোনো আওয়াজই ওটার মধ্যে পাওয়া যায় না। আয়না ঘরের আরো একজন সাক্ষ্য আমরা পেলাম আপনার কাছে। আয়না ঘর নাকি ওদের কি ঘর আল্লাহ জানে, আমি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক সুন্দর। মানে যদি এখন শুনতে ভালো লাগছে, হাসছি, কিন্তু তখন তো খুব কঠিন ছিল সময়টা। মজার ব্যাপার হলো, আমি এখন পর্যন্ত, আমাকে অনেকেই এই বিষয়ে সাক্ষাৎকার নিতে চেয়েছে, বলার জন্য বলেছিল, আমি কাউকে বলি নাই, আজকে মনে হয় প্রথম আপনাদের এখানে বললাম। অনেক অনেক ধন্যবাদ, এই জন্য আপনার প্রতি অনেক শুকরিয়া। দর্শকরাও জানতে পারবে, অভিজ্ঞতা হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা জানি ইসলামী সঙ্গীতাঙ্গনে কলরবের সঙ্গীত সর্বপ্রথম আধুনিকায়ন হয়েছে। তো এই আধুনিকায়নের এই যে ধারা, এই সঙ্গীত, এই ধারাটাকে দাঁড় করানোর পেছনের ইতিহাসটা কি? আমরা বেসিক্যালি 2010 সালের পর থেকেই ইন্টারনেট কেন্দ্রিক বিভিন্ন কাজ শুরু করি। জি। তো তৎকালীন সময় ইন্টারনেটের কারণে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন নাশিদগুলো আমরা পেতে শুরু করি। আমরা ছোট সময় কিছু উর্দু নাশিদ আমরা বিদেশি পাইতাম, কিন্তু কিন্তু অ্যাভেলেবেল আমরা পাইতাম না। কিন্তু ইন্টারনেট আসার পরে বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় যে ইসলামী সঙ্গীত আর্টিস্ট যারা আছে, ওনাদের নাশিদগুলো পাই আমরা, এগুলো শুনি। তো এগুলো শোনার পর আমরা দেখলাম যে আমাদের সাউন্ড আর তাদের সাউন্ডের মধ্যে পার্থক্য আছে অনেক। তাদের সাউন্ড শুনতে কি আরাম, ভালো লাগে, কিন্তু আমাদের সাউন্ডগুলো কেমন ক্যাস 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 করে, মানে আরাম পাওয়া যায় না। এর আগে আমরা এনটিভির একটা জনপ্রিয় রিয়েলিটি শো আছে, পিএইচপি পুরানো আলো, জি, এই গানটা আমাদের শিল্পীরা রেকর্ড করেছিল। ওই রেকর্ডের আমার একটা অভিজ্ঞতা আমার কানে বাজতো সবসময়। তো রেকর্ড নিয়েছিলেন এনটিভির মিউজিক ডিরেক্টর যিনি, উনি এক পর্যায়ে বলতেছিল যে আমরা তাদেরকে থিম সংটা রেকর্ড করে দিয়েছিলাম ওদের কাছে, ওরা বলতেছে তোমাদের এই রেকর্ড চলবে না। তো আমি বললাম কেন, আমাদের রেকর্ড তো ভালো, দক্ষ একজন মানুষ করছে। পরে বলতেছে যে তোমাদের এই রেকর্ডটা দিলে আমাদের অডিয়েন্স ছুটে যাবে, আচ্ছা, আমাদের দর্শক ছুটে যাবে, আমাদেরকে আমাদের মতো করে সাউন্ড করে তোমাদের গানটা রেকর্ড করতে হবে। তখন উনি রেকর্ড করতে গিয়ে আমি দেখলাম যে তাদের রেকর্ডটা আর আমাদের রেকর্ডটা অনেক ডিস্টেন্স। আরও অনেক কিছু অভিজ্ঞতা আসলো, তখন আমরা খুঁজতে লাগলাম যে কোথায় গেলে আমাদের গানগুলো এরকম করা যায়। বিভিন্ন মানুষের সাথে কথা বলতে লাগলাম, এক একজন এক এক রকম কথা বলে। এক পর্যায়ে আমাদের নরসিংদীর এক ভাই, উনি জাতীয় পর্যায়ে কাজ করেন, ইমন ভাই। তো ইমন ভাইয়ের কাছে আমি গেলাম, যাওয়ার পরে বললাম, ভাই এরকম নাশিদ কি এর মতো আমাগুলো করে দিতে পারবেন? আমি বলতেছে যে এর চেয়েও ভালো হবে আপনাদেরটা। আচ্ছা। তো এই প্রথম ওনার কাছে আমরা রেকর্ড করলাম আপনার
সুখে দুঃখে জপে সবাই আল্লাহ আল্লাহ, আমাদের রায়হানের মাওলা, এবং আমার একটা নাশিদ ছিল চলার পথে যদি পথ ভুলে যায়। এই 3টা প্রথম নাশিদ রেকর্ড করি। রেকর্ডের পর শুনলাম, দেখলাম অনেক ভালো লাগতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে তো সবচেয়ে বিগ প্রজেক্ট ছিল সাল্লি আলা মুহাম্মদ। এরপরে ধারাবাহিক সাল্লি আলা মুহাম্মদ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, তারপরে মালিক রে ভুলিয়া, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, প্রিয় বাংলাদেশ আমার, এগুলো ধারাবাহিক কাজ ছিল। আপনি এখন রাজনীতিতে যুক্ত হবার কথা ভাবছেন, আমরা দেখছি যে আপনি নরসিংদীতে জনমানুষের সাথে কাজ করছেন, সম্ভবত সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো রাজনীতিতে আসার এই ব্যাপারটা কি হঠাৎ সিদ্ধান্ত, না আগে থেকে একটা পরিকল্পনা ছিল? বিষয়টা এভাবে না, আমি ছোট সময় থেকে যেহেতু গ্রাম থেকে উঠে আসছি, এবং আমার মাথায় বা চিন্তায় বা আমার স্বপ্নে এরকম একটা বিষয় আছে যে কোনো সময় আমার যদি কোনো সুযোগ হয়, আমার মাধ্যমে আমার এলাকার মানুষের কোনো খেদমত বা সেবা যদি করতে পারি, তাদের কোনো উপকারে আসতে পারি, এটা আমার ছোট সময় থেকে আমার টেন্ডেন্সি। আমি এখন যে এটা করি এরকম না, এটা আগ থেকেই আমি আমার মতো করে আমি আমার এলাকার মানুষদের পাশে থাকার চেষ্টা করি আমার সীমিত সামর্থ্যের মধ্যে। সেই চিন্তা থেকে এখনকার সময় আসা এটা একটু পাবলিসিটি হচ্ছে আর কি। তো এই পাবলিসিটিটা হয়ে যাচ্ছে, এবং যেহেতু একটা সময়েরও ব্যাপার আছে, সব সময় কিন্তু সব সুন্দর মুহূর্ত আসে না। তো এখন যেহেতু নতুন বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, চিন্তা করছি যে এখন একটু মানুষের কাছাকাছি আরো একটু বেশি যাওয়া যায় কিনা। মানুষের কাছাকাছি যেতে যেতে একটা পর্যায়ে যদি একটা ভিত্তি তৈরি হয়, মানুষ যদি আমাকে নিয়ে স্বপ্ন দেখে বা আমাকে চায়, তখন আমি আমার সিদ্ধান্তটা দেখব। কিন্তু আমি সামনে প্রার্থী হবই বা আমি এরকম কিছু কাজ করছি এই জন্য মূলত এটা না। আমি কাজ করছি এলাকার মানুষের জন্য, কিছু করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। আচ্ছা, জায়গা থেকে জি। এখন আপনাকে 3জন শিল্পীর নাম বলবো, যাদের ব্যাপারে একটা ভালো দিক, একটা পরামর্শ বা মন্দ দিক মানে জানতে চাই। প্রথমে হচ্ছে আমাদের প্রিয় মানুষ মুফতি সাঈদ আহমদ। আমি মন্দ দিক বলবো না, পরামর্শই বলবো। সাঈদ আহমদ কলরবের এবং ইসলামী সঙ্গীতাঙ্গনের একটা শক্তিশালী কণ্ঠ, ওর মতো কণ্ঠ বিরল। পরামর্শ, সে চাইলে ইসলামী সঙ্গীতাঙ্গনকে এবং কলরবকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারে। এটা কি পরামর্শ? হ্যাঁ। মন্দ দিক না, পরামর্শ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পরে হচ্ছে আমাদের প্রিয় শিল্পী, প্রিয় মানুষ আবু রায়হান। আবু রায়হানের সঙ্গীত আমরা ছোট সময় থেকে শুনি, এখনো প্রিয় কণ্ঠ। আবু রায়হান চাইলে আগামী প্রজন্মের জন্য বা আগামী বাংলাদেশ ইসলামী সঙ্গীতাঙ্গনে যারা কাজ করবে তাদের জন্য আইডল হতে পারে। পরামর্শ। শর্ট কথায়, এক কথায় তো বললাম। তার একটা নেগেটিভ সাইড আমরা জানতে পারলে ভালো। আমি তো সেটাই বললাম, যদি সে দায়িত্বশীল ভূমিকা পালন করে তাহলে সে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য আইডল হতে পারবে। মানে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে হচ্ছে শিল্পী আবু উবাইদা, তার একটা ভালো দিক মানে গুণ। আবু উবাইদা ভাই যা বলেন আমাদের সামনে, যা দেখে ওনাকে অসাধারণ। ভেতর কেমন সেটা আমরা জানি না, ওনার ভেতরটাও এমন অসাধারণ হোক, এটা চান। মানে চাওয়াটা বললেন আর কি, চাওয়াটাই পরামর্শ। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন। আমাদের প্রিয় শিল্পী, স্টার ভিউ নতুন একটি প্ল্যাটফর্ম, এই সম্পর্কে কিছু বলবেন দর্শকদের? আমি সবসময় যেটা বলে থাকি, এক্সপেরিমেন্টের জন্য কোনো কিছু করবেন না, করব, জয় করব, কাজ করব, জয়ী হব, সফল হব, মানুষের হৃদয় জয় করব, এবং সেটা যতদিন পর্যন্ত না হবে কাজ চলতে থাকবে। হয়তোবা সফল হব না, কিন্তু এই কাজের কারণে একদিন পৃথিবীতে ইতিহাস হবে, এই প্রত্যাশা স্টার ভিউর জন্য। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, আজকের মূল্যবান সময় থেকে আমাদেরকে ব্যয় করলেন আমাদের জন্য। এটা দর্শকরা আশা করি এই সাক্ষাৎকার থেকে অনেক উপকৃত হবে। আপনাকেও ধন্যবাদ জানাই, এবং যারা দেখবেন আপনাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাই। অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ছিলেন স্টার ভিউর নতুন একটি এপিসোডে। আমরা এতক্ষণ শুনলাম আমাদের প্রিয় মানুষ, সফল একজন সংগঠক, যাকে দেখে অনেক মানুষ
অনুপ্রাণিত হয়। সেই মহান ব্যক্তি মোহাম্মদ বদরুজ্জামানের সাক্ষাৎকারে যারা এতক্ষণ ছিলেন, সকলকে আমি দিল মাহমুদ সাব্বিরের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।